ডাক্তার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক অজ্ঞাতনামা। রচনা নিরূপ মিত্র। অভিনয়ে সানাই, মৌমিতা, দীপা, পামেলা, সঞ্জয়, নীলাঞ্জন, দীপক, সৌগত এবং সুনীত, অভিষেক দেবরায়। বাচু, তোর হলো? স্কুলের সময় হয়ে গেল যে। যাই মা, ড্রেস পরছি। হ্যাঁ, আর শোন, টিফিন বক্স নিতে ভুলিস না যেন। খাবার টেবিলে গুছিয়ে রেখেছি। মা, ও মা, মা টাইটা লাগিয়ে দাও। ও মা দেখো না। দেখছি তো। কই দেখছো? ওই তো দেখেছিস সানাই, শিউলি গাছটার নিচে কত শিউলি ঝরে পড়েছে। ও মা, কত ফুল! পুজোর আর কত দেরি মা? আসছে মাসেই তো। আমি কিন্তু পুজোর দিন শাড়ি পরবো, বাসন্তী রং। মঞ্জরি, ইলিনা, পৃথা সবাই পরবে বলেছে। তাই? ও মা, শাড়ি রং করে দেবে তো? তুই শাড়ি সামলাতে পারবি? বারে, আমি তো বড় হয়ে গেছি। ইস, কখন বড় হয়ে গেলি রে বাচু, আমি যে জানতেই পেলাম না। যাও, টাইটা লাগিয়ে দাও না। আমার বাচ্চু বড় হয়ে গেছে, কিন্তু গলার টাই লাগাতে মায়ের কাছে না এলেই নয়, তাই না? শিউলি দলায় ফুলগুলো এমন ভাবে পড়েছে মা, মনে হচ্ছে কে যেন পাশ ফিরে শুয়ে আছে। আছেই তো। ধ্যাৎ, কে শুয়ে আছে? আমার কিশোর বেলার সেই বয়সটা। তোর সেই কবিতাটা মনে আছে? কোনটা? সেই যে স্কুলের অ্যানুয়াল ফাংশনে গতবার যেটা আবৃত্তি করেছিলি। আরে, আমি শিখিয়ে দিয়েছিলুম তো। সেই তোমার বন্ধুর লেখা কবিতাটা? হ্যাঁ, বন্ধু। বন্ধুই তো। বন্ধু না ছাই। নমস্কার, কবি শ্রী অজ্ঞাতনামার লেখা অথচ দুঃখ কবিতাটি আবৃত্তি করছি। এক মিনিট। আচ্ছা মা, অজ্ঞাতনামা মানে কি? যার নাম হারিয়ে গেছে। আর পদবী? সেবারেও বন্ধুরা বলেছিল পদবী বললি না। এ মা দুও, এমন কবির কবিতা বলে যার পদবীই নেই। নামই নেই, তার পদবী। সব হারিয়ে গেছে, সব। ও মা গো, নাম পদবী কি পয়সা না গয়না যে হারিয়ে যাবে? অবশ্যই গল্পের বইতে আছে একজন কার যেন ছায়া চুরি হয়ে গেছিল। শরীরটা আছে কিন্তু তার ছায়া পড়ে না, সেই রকম না মা? সেই রকম। নাম ছিল কিন্তু মনে পড়ে না। কেমন বন্ধু তোমার, নাম মনে পড়ে না? দূর, তা কেন? আমি তো শুধু ওই অজ্ঞাতনামা কথাটার মানে বলছি। তাই বলো, আমি ভাবলুম তোমার বন্ধুর নামই বুঝি তোমার মনে পড়ে না। আচ্ছা, অমন বিচ্ছিরি নাম কেন? উফ বাবা বাবা, একেবারে বকুম বুড়ি, আর তোমার বকবকানির উত্তর দিতে আমি পারি না। কবিতাটা বলবি কিনা বল। দাঁড়াও, বলছি। বল। একটু দাঁড়াও। নমস্কার, কবি শ্রী অজ্ঞাতনামার অথচ দুঃখ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। ওই যা, জয়দেবদা স্কুলে যাওয়ার জন্য রিক্সা নিয়ে এসছে, আমি চললুম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়াটার বটল কি হলো? ওই যা, ভুলে গেছি। মা, আসি। এই কে গান বন্ধ করলো রে? এই ভালো হবে না বলছি। নিশ্চয়ই সঞ্জয়। সঞ্জু, সঞ্জু, দাঁড়া তো। আজ্ঞে হ্যাঁ, দেখেছো? ঠিক ধরেছ, আমি সঞ্জয় কুমার। সে আমি বুঝেছিলাম। তা ওই টেপটার উপর দৌড়াত্ম না করলেই চলছিল না? দৌড়াত তো আমি করলুম, নাকি করছিল এতক্ষণ তোমার ওই টেপটি বৌদিমণি? বেশ করছিল। কি সুন্দর গানটা। হ্যাঁ, ওই তোমার সুন্দর গান। তবে না তো কি? এই ভর দুপুরে কি ব্যথা বোঝে কি আরে আচ্ছা, বোঝে না যখন, তখন গোটা পাড়াকে জানানোর কি দরকার সেটি তো বুঝি না। আসলে দেখ, আমরা তো অনেক কথা রোজই বলি, বলতে চাইও, কিন্তু তেমন করে বলতে পারি না বলে কটা কথাই বা শ্রোতা পায়। সঞ্জু, আই বাস, একটা ওই কাগজ আর কলম দাও তো দেখি। কেন, কি করবি? এই তোমার ডায়লগটা টুকে রাখবো। দেখেছো?
পরে তাল বুঝে ছাড়লে তপতি আমায় চাই কি একটা ঢিপ করে প্রণাম করে ফেলতে পারে। থাক, ঢের হয়েছে। এই শোন, হুম? তপতির খবর কি রে? চিঠি দিয়েছে? তুই জেল থেকে ছাড়া পাবার পর দেখেছো দীপা বৌদি, সকাল থেকে তোমাদের সদরের গাছটায় কেমন শিউলি ঝরিয়েই চলেছে। ও ছেলে, হুম? কথা এড়ানো হচ্ছে না। তুই যে 2 বছর জেলে ছিলি তখন তো তপতি কি তোকে জানো বৌদিমণি, বেকার অবস্থাটাই একটা ঘিনঘিনে অপমানের মতো। সারাক্ষণ মনে হয় পায়ের নিচে জমিটা কাঁপছে। কিন্তু তপতি তো না 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 না, আমি 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 কাউকেই দোষ দিচ্ছি না। সবাই ভালো, সবাই সহিষ্ণু। আসলে আসলে এই সকাল থেকে এলোমেলো হাওয়ায় শিউলি ঝরে যেতে দেখলে আমার আমার শরীরের ভিতরটা কেমন করে। মনে হয় জীবনটা আঙুলের ফাঁক দিয়ে পালিয়ে যাচ্ছে। কি হয়েছে রে সঞ্জু? কারোর জন্য কিছু এসে যায় না বৌদিমণি। নোবডি ইজ ইন্ডিসপেন্সেবল। তুমি দেখে নিও তুমি। পৃথিবীটা একদিন বদলে যাবে। আমরাই বদলে দেব। বন্ধুগণ, আর চোখের জলের দিন নয়। চোখ মুছো, দীর্ঘশ্বাস পরিহার করো। সূর্যোদয়ের লগ্ন আসন্ন। আমরা নতুন দিন আনবই। কিন্তু সেই নতুন দিনেও যে এলোমেলো হিমেল হাওয়ায় এমনি শিউলি ঝরবে, তখন কে বিপ্লবী সঞ্জয় কুমার? বৌদিমণি, তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? শোনো ছেলের কথা, ভালোবেসেছিলে মানে এখন বাসি না? কাকে বৌদিমণি? তা তোমাদের ধেরে কোখা শুনির ডাকে। অমন দরাজ দামাল একটা মানুষকে ভালো না বেশি বাড়া যায় বল? দূর, ও তো তোমার স্বামী। উমা, বেশ, স্বামীকে ভালোবাসা নয়। আরে না না, তা নয়। মানে ধরো এই স্বামী তো একটা দীর্ঘ একত্রবাসে গড়ে ওঠা মায়া, একটা অভ্যেস। কিন্তু ধরো যে ভালোবাসা যক্ষার মতো সমস্তক্ষণ বুকের ভিতর কনকন করে, অথচ কাউকে বলা যায় না, তেমন কোনো অভিজ্ঞতা আছে নাকি তোমার জীবনে? দেখেছি বেদনাগুলো ডাকলেই সাড়া দিয়ে ওঠে, অথচ সুখের স্মৃতি হাতড়েও খুঁজে পাবে না কো। হাত বাড়ালেই দেখো দুঃখেরা দল বেঁধে জোটে, অথচ সেও তো ছিল। দেখো দিকি, কেন দেখা নেই? সুখ বা সুখের স্মৃতি আসলে সে বড় অভিমানী। কে আর সুখের দিন মনে রাখে? আসলে সবাই সতত হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। অবশ্য সুখেরই দোষ। ও যেন অহংকারী রানী, অবরে সবরে ক্ষণকাল তরে দেখা দিতে আসে, এলেও তরায় তার শেষ নেই। শুধু যাই। আচ্ছা, অথচ দুঃখ ঠিক ভোরের চড়ুই, ঘুম থেকে ডেকে দেয়, নিঝুম দুপুরে কল খুলে দিয়ে ঠুকে ঠুকে কাপড় কাচতে বসে। সে আমার নিত্য সঙ্গী জানি। সারা রাত টুপটাপ ঝরে পড়ে শিউলি তলায়। বাহ, কে? বেশ তো। তোমার কবিতা? না, একজন লিখত। ও, তার সব কবিতাই আমার জন্য লেখা। সত্যি? হুম। আচ্ছা বৌদিমণি, এমনই বিষণ্ণ শীত দুপুরগুলোয় তোমার তাকে মনে পড়ে না? মনে পড়ে কি পড়ে না সেটা তোকে বলবো না। আচ্ছা, ধরো একদিন অপ্রত্যাশিতভাবে তোমার সঙ্গে তার দেখা হয়ে গেল। কোথায়? কোথাও, ট্রেনে, বাসে, স্টেশনে, রাস্তায়, হয়তো কোনো বাড়িতে। না, অন্তত এ বাড়িতে নয়। আমি খুব সুখে আছি সঞ্জু। সে এলে তোমার সুখে ব্যাঘাত হবে? হবে, 100 বার হবে। সে হিংসুটে, সে নির্দয়। আমার বিয়েতে ভাঙচি দেবার চেষ্টা করেছিল, আমাকে খুন করবে বলে ভয় দেখিয়েছিল। আশ্চর্য! আমারও মাঝে মাঝে মনে হয় যদি তপতিকে খুন করে ফেলি, তাহলে ও আর কারো হতে পারবে না। অথচ আমি সত্যি নিষ্ঠুর নই দীপা বৌদি। আমি সত্যি ভালোবাসি।
আমাদের কথা তোমরা বুঝবে না। বুঝে কাজ নেই আমার। যদি সত্যি হঠাৎ কোনোদিন দেখা হয়, যদি হঠাৎ আসে কোনোদিন, সারপ্রাইজ সারপ্রাইজ, গ্রেট সারপ্রাইজ, আবার কি সারপ্রাইজ? বিরাট সারপ্রাইজ। ক্যান ইউ গেস? তোমার তো অফিস থেকে রোজ রোজ সারপ্রাইজ নিয়ে আসাই কাজ। তা আজ যে বড় দেরি করলে? না, আজ আর লাঞ্চ খেয়ে অফিস ফিরে যাচ্ছি না। ও, তার মানে আবার উটকো কাউকে ধরে নিয়ে এসেছো, তাই তো? অর্থাৎ আমাকে তাকেও ভাত ধরে দিতে হবে, এই তো? আস্তে। ইউ উইল থ্যাঙ্ক মি ফর দ্য এক্সট্রা ট্রাবল আই অফার ইউ টুডে। আসতে আজ্ঞা হয়। আরে আরে আসুন, লজ্জার কি? কে? আমি উঠকই, তবে ভাত খেয়ে এসেছি। মানে বস্তুত হোটেল থেকে বেরিয়ে স্টেশনে যাচ্ছিলাম, এমন সময় সুনীতবাবুর সঙ্গে দেখা। জোর করে নিয়ে এলেন। চিনতে পেরেছো দীপা? দীপকদা। সঞ্জয়, আমাদের সঙ্গে খাবি তো? না গো, আমি বাড়িতে খেয়ে বেরিয়েছি সুনীতদা। ও বাবা, এই তাহলে একটা কাজ কর না। বলো। একটা কাজ কর, দীপক বাবুকে তো ভাত খাওয়ানো যাবে না, তা এই টাকাটা বরং ধর, বুঝলি? হ্যাঁ, এই টাকাটা ধর। হ্যাঁ ধর, কিছু ভালো মিষ্টি নিয়ে। আরে আচ্ছা, আচ্ছা। না না, আরে আমি, শোনো ভাই, আমি আরে, এক্ষুনি না, না। যাবো। আরে, না, চেষ্টা না, করলে আমি দুটো আসছি, 25-এর আসছি। গাড়িটাও ধরে ফেলতে পারি। আরে আরে বাবা, পাগল নাকি? হ্যাঁ, 5:15 আগে আপনাকে যেতে দিচ্ছে কে শুনি? কিন্তু কোনো কিন্তু নয়, আপনি বসুন, আমি কাপড় ছেড়ে একটু ঘরোয়া হয়ে আসি। আপনি বসুন বসুন, আসছি আমি। আমি একটু বসছি। হঠাৎ কি মনে করে? দেখতে এসেছো কেমন আছি, এবং কেমন করে সেই থাকাটা দুঃসহ করে দেওয়া যায়, তাই না? একটা সিগারেট খেতে পারি? পারবে না, তুমি কিচ্ছু পারোনি, পারবেও না। চেষ্টা তো ত্রুটি করনি, তবু আমার বিয়ে আটকাতে পেরেছিলে। বাড়িটা বেশ খুব পরিচ্ছন্ন। এবার কি শেষ বোঝাপড়া করতে এসেছো? আমাকে খুন করবে? সেটা পারলেও তো বুঝতাম কিছু একটা করার ক্ষমতা আছে তোমার। শিউলি ফুলের গন্ধ আসছে না? আহ, কি সুন্দর। কি জায়গাতে এসেছো? হ্যাঁ, করুণা? তোমাকে দেখে করুণাও হয় না, হাসি পায়, হাসি পায়। দাড়ি রেখে সঙ্গের মতো চেহারা করেছো কেন? আচ্ছা, 5:15 গাড়িটা ধরতে গেলে কটায় রওনা দিতে হবে? তুমি জেনে রেখো, আমার অস্তিত্বের কোথাও তুমি বেঁচে নেই। আমি সুনীত ছাড়া কাউকে জানি না। তুমি যতটা নীচ, ও ততটাই মহৎ। ও আমার আশ্রয়, আমার ভরসা। এখানকার রোদ কি আশ্চর্য নরম আর হলুদ। ভান, আমি আর কোনো ভানে ভুলি না দীপকদা। আমি জেনে গেছি, সোনার মতো দেখতে হলেই সোনা হয় না। আমি অনেক বয়স্ক হয়েছি দীপকদা। বয়স? তোমারও বয়স বেড়েছে দীপু, অথচ তুমি ঠিক সেখানেই কিন্তু আছো। 10 বছর আগে আমি তোমাকে ঠিক যেখানে ছেড়ে গিয়েছিলাম। ছেড়েই গিয়েছিলে যখন, ফিরে এলে কেন? আমরা তো কোথাও ফিরে যাই না, ফেরার পথগুলো বন্ধ করতে করতে নিজেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছি। তোমার মনে হয় না কথা? তোমার চুলে পাক ধরেছে, তুমি বুড়ো হয়ে গেছো দীপকদা। এতক্ষণে চোখে পড়ল? হ্যাঁ, বয়সটা আমার সারা গায়ে জড়িয়ে গেছে। তুমি যাকে ভয় পেতে, সে কাঁচা বয়সের দীপকের শেষকৃত্য হয়ে গেছে দীপু। আমি এখন নির্বিষ নিশ্চেষ্ট একটা বৃদ্ধ অনিচ্ছা। স্মৃতি নিয়ে নাড়াচাড়া করতেও আজকাল ক্লান্ত বোধ করি। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো না? বলো। তুমি কি আমাকে সত্যি কথা বলতে বলছো? হ্যাঁ বলছি, বলো না, বলো। ইউ ডোন্ট ওয়ান্ট মি, প্লিজ। তাহলে শোনো, আমি সর্বতোভাবে তোমাকে চাই। তোমার কিচ্ছু মনে পড়ে না দীপকদা? কিচ্ছু না? এমন শীত শীত দিনে এলোমেলো হাওয়ায় যখন শিউলিরা ঝরে ঝরে যায়, তোমার মন কেমন করে না দীপকদা? দীপকদা, কিছু একটা বলো। হ্যাঁ, একটা কিছু বলুন। একজন বকবক করবে আর একজন থুম্বো মেরে বসে থাকবে,
না না, ব্যাপারটা ভারী বিশ্রী। যা হয় কিছু একটা বলুন। এই যেমন ধরুন, আচ্ছা আপনি দাড়ি রেখেছেন কেন? সিগারেট চলবে? নিন। ধন্যবাদ। হ্যাঁ, এইবার বলুন, দাড়ি রেখেছেন কেন? ঠিক রাখবো বলে রাখিনি, ওই কিছুদিন অমনোযোগ দিতেই দেখলাম বেশ বেড়ে গেল। ভাবলাম থাকবে। আচ্ছা, দাড়ি এবং বয়স কোনোটাই চেপে রাখা যায় না, আর রাখবার মানেও হয় না। ঠিক বলিনি? বিলকুল গলত। হ্যাঁ, আমি মশাই আপনার সঙ্গে একমত নই। এই তো আমার বয়স 40 ছুঁই ছুঁই, অথচ ভগবত কৃপায় দেখলে মনে হয় বয়স 32-33 হবে। সহকর্মীরাও তাই আন্দাজ করে বসে আছেন। কেউ শুধুলে এমন একটা অব্যয়ী ভাব হাসি ছাড়ি যে যে লোকে যা ইচ্ছে তাই বুঝে নেওয়ার অধিকার পেয়ে খুশি হয়ে যায়। আমিও নিশ্চিন্তি। কাজেই বয়স হলেই দাড়ির ঢাক পেটাতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। আসলে জানো, বয়সের কাছে হেরে গেছে দীপকদা, বুঝলে? হেরে গিয়ে ব্যাপারটাকে রেশনালাইজ করার চেষ্টা করছে। বয়সের কাছে জেতাও যায় নাকি দীপু? আলবান চায়। তুমি তো বললে আমি নাকি যেখানেই ছিলাম সেখানেই আছি। কই, বয়স তো আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। রাইট রাইট দীপা। আরে এই বয়সটা হলো আসলে ধুলোর মতো, ঝাড়াঝাড়ি না করলে এঁটে বসে। মাঝে মাঝে ঘুষির ঝাড়ন দিয়ে সাফসুত্র করবেন তো মনটাকে, দেখবেন ইউ আর অল রাইট। লুক, আমার একটাও চুল পাকেনি, আমার গোফের একটা চুলও কিন্তু সাদা নয়। আপনারা ভাগ্যবান। কি দীপকদা, তুমি কি ঈর্ষিত হচ্ছ? না দীপু, বয়সটা যখন মানুষকে বৃদ্ধ করে তেমনি সঙ্গে সঙ্গে তাকে নিস্পৃহ করে। বয়সকালে যার অভাবে ক্ষুব্ধ হই, ঈর্ষিত হই, বয়স হলে দেখি যে সেই অভাববোধটাই কোন ফাঁকে হারিয়ে ফেলেছি। যার জন্য কামনাই নেই তার জন্য অনুশোচনা থাকবে কেমন করে বলো? তুমি ভীষণ চালাক দীপকদা। তোমার পরাজয়টাকে বিজয়ে পরিণত করতে চাইছো। তুমি দেখাতে চাইছো যে জীবনটা তুমি পেলে না, আসলে তা পাওয়ার মতো কোনো জিনিসই নয়। তুমি কিছু নিরাসক্ত সন্ন্যাসী নও। তোমার লোভ, তোমার কামনা, তোমার ভয়ঙ্কর চাওয়া আর কেউ না জানুক, আমি তো জানি। তুমি জানো? তুমি কি করে জানলে দীপা? মানে আমি মানে আমি নিশ্চয়ই জানি। একজন ধরো সাধারণ মানুষ হিসেবে দীপকদার এমন দুর্বলতা থাকা তো স্বাভাবিক। মানে ধরো ওর নিষ্প্রিয়তা একটা ভান, একটা ক্যামোফ্লেজ। আসলে জানেন দীপকবাবু, মেয়েরা নিরাসক্তি ব্যাপারটা সহ্য করতে পারে না। ওদের দাবি ঈশ্বর ওদের তাবৎ বিশ্বজগতের আকর্ষণ বিন্দু করে গড়েছেন। এই কসমিক প্যাটার্নের মধ্যে হঠাৎ কোনো পুরুষকে উদাসীন দেখলে সেটা ওরা ব্যক্তিগত অপমান বলে মনে করে। বড় বাজে কথা বলো। মেয়েদের তুমি কতটুকু জানো? দেখুন কাণ্ড। আচ্ছা আচ্ছা দীপকবাবু, বলুন। বিয়ে করেছেন? না। তাহলে অন্তত হিয়ার ইজ ওয়ান যাকে আমি মেয়েদের ব্যাপারে জ্ঞানটান দিতে পারি আর কি। আফটার অল আই এম ম্যারেড। হ্যাঁ, বিয়ে করলেই কিছু দিগ্গজ হওয়া যায় না। কই, আমি দিগ্গজ পাণ্ডিত্য ক্লেম করিনি তো। আমি বলছি বেশ কিছুদিন স্ত্রী সঙ্গ করে নারী চরিত্র সম্পর্কে হাম ভি থোড়া থোড়া আক্কেল পায়া। তুমি কিচ্ছু জানো না। জানি সখী, জানি। কি জানো? এই যেমন ধরো, যাকে ভালোবাসে তাকে বিয়ে করা মেয়েরা পছন্দ করে না, আর যাকে বিয়ে করে তাকে খোকা বানিয়ে রেখে বোঝাতে চায় তুমি আমার জীবনে একমাত্র। কি মানে ভান জিনিসটা অপরে রপ্ত করে ফেলেছে দেখলে মেয়েরা বিশেষ ক্রুদ্ধ হয়, এই সব আর কি। সুনীত বাবু, এবার আমি যাই। আরে দূর মশাই, আমার জ্ঞান ভাণ্ডারের একটা ঝাঁকি দর্শনেই একেবারে নার্ভাস হয়ে পড়লেন। আমার তো আসল প্রশ্নটাই বাকি রয়ে গেছে দীপকবাবু। বিয়ে করেননি কেন? দীপকদা, আমরা এবার খেতে যাব। তুমি সত্যিই খাবে না? না না, আমি বললাম তো আমি খেয়ে এসেছি। ও, তাহলে একটু বসো, আমরা বরং আসছি। সুনীত, চলো চলো চলো। তুমি এগো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। যাও। হ্যাঁ মশাই, এবার বলুন তো বিয়ে করেননি কেন? দেখুন, বিয়ে বোধহয় লোকে করে না, হয়। তাই? তা আপনার হলো না কেন? আসলে হয়ে উঠল না। চেষ্টা করেছিলেন? সুনীত বাবু,
হঠাৎ অতীতটাকে খুঁড়ে তোলার জন্য ব্যস্ত হয়েছেন কেন? আপনি বুদ্ধিমান, আপনার তো ছেলে মানুষই অভিমান মানায় না। অভিমান? সব জীবনেরই অতীত থাকে, হয়তো সব মেয়েরই। তা বলে স্বামীকে তারা যা দেয় তা অসম্পূর্ণ কিছু না। মানে আপনি আমাকে ভুল বুঝছেন, অভিমানের ব্যাপার নয়। আসলে আপনাকে হঠাৎ পেয়ে আমার মনে হলো কয়েকটা অতীত মুহূর্তকে যদি এক ছাতের নিচে জড়ো করা যায় তাহলে ব্যাপারটা কি হয় একটু দেখলে হতো। তো কি দেখলেন? খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, বুঝলেন। দেখলাম অতীত বস্তুটা একটা ভয়ঙ্কর মৃত ব্যাপার, এবং মুখে যাই বলি এটাও মানতে হলো একমাত্র মেয়েরাই পারে অতীতকে বাঁচিয়ে রাখতে। এই যে মিষ্টি। আরে সঞ্জয় যে যাক এসে গেছে, আপনারা বরং একটু গল্প সল্প করুন। আমি পালা চুকিয়ে আসি। এই দে দে মিষ্টিটা আমাদের, দে দে দে, চায়ের সঙ্গে পাঠাবো দীপক বাবু। বসুন বসুন। চে গুয়েভারা। আমার কিছু বললে? না মানে এই দাড়ি রাখলে না কিরকম একটা বিপ্লবী বিপ্লবী চেহারা হয়ে যায়। অবশ্য মানানো চাই। আমিও না কিছুদিন দাড়ি রেখেছিল, কিন্তু এমন বদখত দেখাতো মনে হচ্ছে কাঠ কাটা। আপনাকে কিন্তু ফাইন মানিয়েছে। তোমার বুঝি বিপ্লব খুব ভালো লাগে? খুব। এই কথাটার মধ্যে একটা থ্রিল আছে না, বিপ্লব, রেভলিউশন। জানেন, শুধু ওই একটা শব্দের জন্য আমার কতজন বন্ধু প্রাণ বিলিয়ে দিয়েছে। আমি কি হলো? তুমি জানেন দীপক দা, আমিও মারা যেতে পারতাম। কপালে হাজত বাস লেখা ছিল, তাই মরা হলো না। 2 বছর জেল খেটে বেরিয়ে এসে দেখেছি পৃথিবীটা তেমনই আছে। শুধু আমার স্বপ্ন দেখা বন্ধুগুলো কোথায় যেন হারিয়ে গেছে জানেন। যারা বেঁচেও আছে তারাও না বদলে গেছে। তারা আর বিপ্লবের কথা বলে না, ভাবে না। কোথায় যে ভুল হয়ে গেল। তোমার কি মনে হয়? জানেন দীপক দা, আমার কিন্তু মনে হয় শুধু ঘৃণা দিয়ে বিপ্লব হয় না। এটা ভাঙো, ওটা পোড়াও, ওকে একলা পেয়ে খতম করো, এই ব্যাপারগুলো বড্ড নেগেটিভ। ভালোবাসা দরকার ছিল, সাধারণ লোকের আস্থা পাওয়ারও দরকার ছিল। আমরা রক্তচোষা শয়তানগুলোর মনে ভয় সৃষ্টি করেছিলাম, কিন্তু জনগণের আশ্বাসটাই তুলে ধরতে পারিনি। তোমার কথা আমি বুঝি সঞ্জয়, তোমার বয়সটাই ভয়ানক সজাগ। একটু হাওয়া দিলেই ঝড় ওঠে। আমিও বয়সটাকে চিনতাম। তখন আপনি বিপ্লবের কথা ভাবেননি? হয়তো ভেবেছি, স্বপ্ন দেখেছি। কমরেডস, এবার পালা বদল শুরু হবে। আমাদের চুলে পাক ধরার আগে নিশ্চয়ই আমরা অনেক কিছু বদলে ফেলব। অথচ সব কিছুই যথারীতি রয়ে গেল। নতুনের মধ্যে চুল ও দাড়িতে শুভ্র কেশের আবির্ভাব হলো। এমন একটা আদর্শ, এমন একটা পজিটিভ কোনো উদ্দেশ্য যার জন্য প্রাণ দেওয়া যায়, এমন একজন নেতা। আচ্ছা, আপনি নেতৃত্বে বিশ্বাস করেন? করি। ইন্সপায়ার্ড, আদর্শবান, স্বার্থগন্ধহীন নেতৃত্বে নিশ্চয়ই বিশ্বাস করি, কিন্তু ক্যারিয়ারিস্ট নেতৃত্বে নয়। কিন্তু সে নেতৃত্বটা কে দেবে? ঐতিহাসিক মুহূর্ত এলে সে নেতৃত্ব আপনি আসবে। আমার মনে হয় ডিম থেকে যেমন সময় না হলে বাচ্চা হয় না, তেমনি মুহূর্ত না এলে যুগ পরিবর্তন অসম্ভব। কৃত্রিম ধাক্কা দিয়ে বিপ্লব ত্বরান্বিত করা যায় না। না 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 না, আমি আপনার সঙ্গে একমত নই। আপনি ডিফিটিস্ট। দেখবেন, আমরা হাল ছাড়িনি। এই সমাজ ব্যবস্থা আমরা বদলাবই। আমি তোমার জন্য, তোমাদের জন্য জয় কামনা করি সঞ্জয়। আপনি কামনা না করলেও আমরা জিতব। যৌবন জেতার বয়স। আপনি আপনার যৌবনকে ওয়েস্ট করেছেন। আমরা কিছুই করি না সঞ্জয়, করার ক্ষমতা রাখি না। সময় আমাদের আপনিই করে তোলে, করিয়ে নেয়। অনেক ব্যর্থ মঞ্জুরির পর একটি সার্থক ফল, অনেক ভ্রান্ত প্রজন্মের পর একটি ইতিহাসের বাঁক। বোধহয় এটাই নিয়ম।
আপনি না অসহ্য। আমার মনে হচ্ছে আপনাকে হত্যা করলে পৃথিবী একটা মরবেড দর্শন থেকে মুক্তি পেত। সত্য বড় বিবর্ণ সঞ্জয়, সহ্য করা যায় না। অথচ আপনি ভালোবেসেছিলেন। মানে ঠিক বুঝলাম না তো। আপনি তো দীপা বৌদির বিয়েতে ভাঙচি দিতে চেয়েছিলেন এবং আপনি দীপা বৌদিকে খুন করতে চেয়েছিলেন। তুমি এসব কথা জানলে কি করে? আশ্চর্য। কিছুই আশ্চর্য নয়, আপনাকে দেখেই অনুমান করেছিলাম আপনি দীপা বৌদির সেই কবি। আচ্ছা, আপনি কবি, বিপ্লবী, প্রেমিক হয়েও এরকম মৃত হয়ে গেলেন কেমন করে? বোধহয় মৃত্যুই জীবনের অনিবার্য পরিণতি। অথচ আপনি একদিন ভাঙতে চেয়েছিলেন, খুন করতে চেয়েছিলেন। এই উদ্দাম চাওয়াটাই তো বিপ্লবের মূল কথা। আপনি কেমন করে সেই চাওয়াটা প্রত্যাহার করলেন? আমিও একদিন তাই ভাবতাম, আদায় করতে না পারি অন্তত আর কাউকে নিতে দেব না। কিন্তু ক্রমশ মনে হলো নিজে পেলাম না বলে আর কাউকে নিতে দেব না, এক ছেলে মানুষই মূঢ়তা। কে বললে? আমার বয়স জিনিসটাই অদ্ভুত। আমাদের ত্রিমাত্রিক অস্তিত্বের ফোর্থ ডাইমেনশন। যখন মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করছিলাম, তখন বয়সটা অজান্তে আমার মজ্জার ভেতরে ভেতরে রং বদলাচ্ছিল। হঠাৎ একসময় দেখলাম যাকে ভয়ানক প্রয়োজনীয় মনে হয়েছিল, কেন জানি আর তার জন্য কোনো তাগিদ অনুভব করছি না। আমি যেন নিজের কাছেই বোকা হয়ে গেলাম। আচ্ছা, তপতির জন্য, মানে যাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসা একদিন জুড়িয়ে যাবে। হয়তো যাবে। তপতি আমার কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে। হয়তো তুমিও তার কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে। এমনি এমনি শীত শীত হিমেল হাওয়ার বিকেলে আমার কারো কথা মনে পড়বে না, কারোর জন্য মন কেমন করবে না। সঞ্জয়, আসলে বয়সটাই একটা অদ্ভুত নিরাশক্তি, জানো। দীপকদা, আমাকে মাফ করুন। যতদিন বয়স না হচ্ছে ততদিন আমাকে রক্তে, উত্তাপে, আবেগে বাঁচতে দিন। আমি চললুম, নইলে হয়তো আপনার সান্নিধ্যে হয়তো আমিও একদিন ফসিল হয়ে যাব। তবে শুনে রাখুন, এই জমানা আমরা পাল্টে দেবই দেবই। আরে কে? ওমা, সরি, আমি ভেবেছিলাম তুমি সঞ্জয় কাকু, তাই তোমার চোখটা চেপে ধরেছিলাম। তুমি কে গো? আমি বলছি। তার আগে বলো তো, তুমি কে? মা, আমায় চেনো না? আমি সানাই তো। সানাই? তুমি বুঝি প্যাঁ প্যাঁ করে বাজো? এখন বাজি না, ছোটবেলায় বাজতুম। মা বলে আমি খুব পেটুক ছিলাম কিনা, ঠিক মতো পেট না ভরলেই কান্না জুড়ে দিতাম। খুব কাঁদতুম তো, তাই সানাই আমার নাম দিয়েছিল সানাই। সানাই নাম দিয়েছিল সানাই? মানে সানাই বলে আরেকটি মেয়ে? দূর, তা কেন, তুমি ভারী বোকা। আমার মেজো জেঠুকে আমি সানাই বলি। ও, আমার মেজো জেঠু সানাই বলে ডাকতো, তাই আমিও ওকে সানাই বলেই ডাকতে শুরু করি। সেই থেকে সানাই বলেই ডাকি। অবশ্য আমার আরো নাম আছে, শুনবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। তাহলে শোনো। আমাকে দাদু বলে চিন্ময়ী, দিদা বলেন পাগলি, বাবা বলে গোডল, মা বলে বাচু, বেশ। বড় জেঠু বলে বাচকানি, মানা বলে ঘিটাই, নতুন মা বলে তুপা, সেজো জেঠু বলেন গেঁড়ি, মানি বলেন গিরিবালা, আর মুন্না বলে বুবাই। কটা হলো? ওরে বাপ রে বাপ, এই যা, গুনিনি তো। বুঝেছি, তুমি অঙ্কে কাঁচা। আচ্ছা সত্যি বলো তো, তুমি অঙ্ক
বুঝতে পারো? হুম, একেবারে বুঝতে পারি না। খুব ভালো, আমিও পারি না। আচ্ছা, এটা জানো তো, কোনো লোকই অঙ্ক পারে না। না না, তা কেন? আমাদের অঙ্কের দিদিমণি খুব ভালো অঙ্ক করতে পারেন। হুম, আর সঞ্জয় কাকু খুব ভালো অঙ্কে, পরীক্ষায় লেটার পেয়েছিল। ও তো খাতায় পাতায়, কাগজের খাতায় অঙ্ক অনেকেই পারে, কিন্তু জীবনের খাতায় গুচ্ছের ভুল, কারো অঙ্কই মেলে না। আচ্ছা, তাহলে জীবনের খাতায় অঙ্ক করার দরকার কি বাপু? বঙ্গলিপি খাতায় অঙ্ক করলেই হয়। তাই এই সহজ কথাটা তুমি বরং ওদের শিখিয়ে দিও। সবাই ভুল করে জীবনের খাতায় আগে ভাগে অঙ্ক কষে, আর একটাও মেলে না। দীপার অঙ্ক, সঞ্জয়ের অঙ্ক, সুনীত বাবুর অঙ্ক। এই, হুম, তুমি আমার মাকে নাম ধরে ডাকো বুঝি? হ্যাঁ হ্যাঁ, ডাকতুম। তোমার নাম তো বললে না। আমার নাম, একটা মজা হয়েছে জানো, আমার নামটা না হঠাৎ একদিন হারিয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না। তুমি একটা নাম দিয়ে দাও। আমি দেব? হুম, আচ্ছা, তোমার নামটা কোথায় হারালে বলো তো? হয় ট্রামে, নয় নৈহাটি লোকালে। কোথায় যে হারালো ঠিক মনেই করতে পারছি না। পদবিটাও নিশ্চয়ই হারিয়েছো। কি করে ধরলে? আর বলতে হবে না। হুম, তোমার নাম অজ্ঞাতনামা। সে কি? হ্যাঁ, মা বলেছে, যার নাম পদবি হারিয়ে যায় হুম, তাকে বলে অজ্ঞাতনামা। তারা কবিতা লেখে। মার এক বন্ধু ছিল, তারও নাম অজ্ঞাতনামা, সেও কবিতা লিখতো। তুমি কি একটা কবিতা শুনবে? কার? তোমার সেই মায়ের বন্ধুর? হ্যাঁ, মা খালি আমাকে অজ্ঞাতনামার কবিতা মুখস্থ করাবে, আর বলবে বাচু সেই কবিতাটা আবৃত্তি করো তো। এত কবিতা জানি, কিন্তু মা খালি অজ্ঞাতনামার কবিতার আবৃত্তি শুনতে ভালোবাসে। তাই নাকি? বেশ, তাহলে শোনাও দেখি। দাঁড়াও, আগে স্টেজের মতো দাঁড়াই। হয়েছে। নমস্কার, শ্রী অজ্ঞাতনামার লেখা আসলে কবিতা মানে আবৃত্তি করে শোনাচ্ছি। আসলে কবিতা মানে চতুর্দিক অন্ধকার হলে দু হাতের মমতায় ঢেকে একটি প্রদীপ জেলে রাখা। আসলে কবিতা মানে, কেমন আছেন? ভালো হচ্ছে না? হুম হুম, ভালোই তো হচ্ছে। তোমার মাটা খালি অজ্ঞাতনামার কবিতা শুনতে চায়, তাই না? হ্যাঁ, দেখো না। তোমার মাটা তেমনই পাগল রয়ে গেছে। তোমার দাড়িতে একটু হাত দেবো? তোমার দাড়ি ভালো লাগে? হুম, হাত বুললে তো খুব ভালো লাগে, কি নরম। আরে গুডল, তুই এখানে? ও কি, দাড়ি নিয়ে টানছিস কেন? দেখো বাবা, কি? কি ভালো, ঠিক রেশমের মতো। যা পালা, মা শুতে বলেছে। একটু ঘুমিয়ে নাও, আবার বিকেলে মাস্টারমশাই আসবেন গান শেখাতে। যাও। কি দীপক বাবু, হ্যাঁ, বকুমবুড়ি খুব বকবক করছে নিশ্চয়ই? ও আমায় কবিতা শুনিয়েছে। বাহ, কবিতা শোনানো হয়ে গেছে? বেশ বেশ, যাও গুডল, এবার যাও, মা ডাকছে। আমি একটু সময় ঘুমিয়ে আসছি। যাও। তুমি যেন চলে যাও না অজ্ঞাতনামা, অনেক গল্প আছে। বেশ, কি মামা বললি? ওটা মামা নয়, তো? নামা। মানে কি? ও আমরা একটা নাম পাতিয়েছি। আচ্ছা, চলে যাও না কিন্তু, হ্যাঁ? আমি শিগগিরই আসছি। খুব জ্বালাচ্ছিল নিশ্চয়ই আপনাকে বকুমবুড়ি? না না, জ্বালাবে কেন, আমরা গল্প করছি। আচ্ছা, এই সঞ্জয় তো ছিল, কোথায় গেল সঞ্জয়টা? ওর বোধহয় আমার সঙ্গ ঠিক ভালো লাগলো না। ও মা, অথচ জানেন, আমাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য ছিল না। ও বলছিল ভালোবাসার বুনিয়াদ ছাড়া বিপ্লবের ইমারত করা যায় না। আমি বলতে চেয়েছিলাম ওর বয়সে ভালোবাসাই আমার বয়সের অনাসক্তি হয়ে ওঠে। ভালোবাসা আঘাত দিতেও জানে, সইতেও জানে। অনাসক্তি আঘাত সইতে জানলেও দিতে জানে না, দিতে চায়ও না। হয়তো বুঝিয়ে বলতে পারিনি। আপনাকে আমিও বুঝতে পারিনি দীপকবাবু। ভেবেছিলাম দুটি অতীত স্মৃতি মুখোমুখি হয়ে
একটি আশ্চর্য নাটকীয় মুহূর্ত রচনা করবে, এবং তা দেখে আমি যুগপৎ পীড়ন এবং হৃদংসার উত্তেজনা। আপনি কি দীপুকে অবিশ্বাস করেন? অবিশ্বাস? না না, ব্যাপারটা তা নয়। আমার আত্মার নিকটতম প্রতিবেশিনীর একটি গভীর গোপন অংশ আমার অপেক্ষা রাখে না। এটা এটা একটা বিশ্রী অসহায়তা। জানি এতে কারোর কিছু করার নেই। দীপা তার জন্য এতটুকু অপরাধী নয়। তবু আমার পৌরুষে জানেন কোথায় যেন লাগে। অথচ ওই হাত যেমন যেচে যেচে ওই বেদনার জায়গাটাই খুঁচিয়ে ফেলে, তেমনি পরাজয়টাকে মুখোমুখি দেখার এবং যন্ত্রণা পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে। আপনি ঠিক করেননি সুনীতবাবু। দীপু আপনার স্ত্রী। অ্যাট হার কস্ট আপনার এই অদ্ভুত আত্মরতি বোধ হয় স্বার্থপরতা। না, ঠিক করিনি। আমিও তা বুঝতে পেরেছি। আসলে আমি বোধহয় জিততে চেয়েছিলাম, কিন্তু আপনার অদ্ভুত নিরাসক্তির কাছে হেরে গেলাম। আমি একবার অফিস থেকে আসছি, বুঝতে পেরেছেন? একটা চাবি ফেলে এসেছি। না আমার দেরি হবে না, এসেই আপনাকে স্টেশনে পৌঁছে দেব। চলি আমি। এক্সকিউজ মি, 5:15 গাড়ি ধরতে গেলে বোধহয় এবার রওনা দিতে হবে দীপকবাবু। হ্যাঁ, চলুন। আপনি চাবি পেয়েছেন? পেয়েছি। চাবিটা রেখে আসছি, দাঁড়ান আপনি। দীপু, এবার যাই তাহলে। একটু দাঁড়াও। এই যে আমার বাগানের ফুল, ধরো। তোমার মেয়ে সানাই আলাপ হয়েছে? কেমন লাগলো ওকে? সুন্দর। এক মুঠো শিউলি যেন। যাই, ওকেও ডেকে নিয়ে আসি। না, ওকে ডেকো না। আমার যেতে কষ্ট হবে। কি বললে তুমি? আরেকবার বলো। দীপকবাবু, তোমার যেতে কষ্ট হবে? আরেকবার বলো। দীপকবাবু, চলুন। মা, আমাকে জাগিয়ে দাওনি কেন? সে কোথায়? ও মা, অজ্ঞাতন আমার চলে গেল। ও মা, বলো না। হ্যাঁ রে বাচ্চু, আমাকে জাগিয়ে দিলে না কেন? আমাকে কেন জাগিয়ে দিলে না? ওকে যে ধরে রাখা যায় না রে বাচ্চু, কিছুতেই ধরে রাখা যায় না। कोई समझा नहीं, कोई जाना नहीं। এতক্ষণ শুনছিলেন নাটক অজ্ঞাতনামা। রচনা নিরূপ মিত্র। অভিনয়ে সানাই, মৌমিতা, দীপা, পামেলা, সঞ্জয়, নীলাঞ্জন, দীপক, সৌগত এবং সুনীত, অভিষেক দেবরায়।